ডক্টর ইউনূসের উনি ওখানে যে রুমে ছিলেন সেই রুমের একদিনের ভাড়া 10 লাখ টাকা। এটা তো ভাই আমার দেশ আমার জনগণের জন্য এটা গ্রহণযোগ্য নয়। জি জি মাসুদ কামাল, লাভটা কি পাইলামটা কি ভাই? এত কিছু পাইলামটা কি? জি, যেটা নাকি ঢাকা থেকে একটা ফোন করলে হয়ে যেত। এখন এই ফোন না করা, ফোন করতে কয় টাকা খরচ হইতো? এখন এটা না করার কারণে এই মিটিং করতে ওনার তো 3.5 কোটি টাকা খরচ হয়েছে রাষ্ট্রের। খালি 3.5 কোটি টাকা খালি ওই হোটেলে ভাড়া দিছে, আর এমিরেটসে করে গেছে, খরচ হয় নাই। কোনো স্পষ্ট ব্যাখ্যা আসে নাই। আমরা এখান থেকে 2-3টা সিদ্ধান্ত পেয়েছি। আপনি যদি যৌথ ঘোষণাটা শুনেন, ওখানে ওইটুকু বলতে ওনাদের সময় লাগছে ম্যাক্সিমাম 5 মিনিট। ভাই ওনারা মিটিং করছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় কি এখানে এই আলাপটাই করছে? আর আলাপ হয় নাই? তো সে আলাপের ঘোষণা আসলো না কেন? এটা বুঝান আমারে ভাই আপনি। 1.5 ঘন্টায় তারা কত আলাপ করেছে সেইগুলি কেন যৌথ ঘোষণা এলো না? তার মানে কিছু কথা হয়েছে যেগুলোকে জনগণরা জানানোর প্রয়োজন মনে করেন না। আমি সবচেয়ে অপছন্দ করি এবং সবচেয়ে ভয় পাই অস্পষ্টতাকে, গোপনীয়তাকে। পরিষ্কার কথা, তারেক রহমান সাহেব একটা দলের প্রধান। এই দলের কাজটা কি? এই দলের কাজ হলো এই দেশের মানুষের মনের ইচ্ছাকে বাস্তবায়ন করা। এবি পার্টি একটা রাজনৈতিক দল, তাদের প্রয়োজনটা কি? তাদের জীবনের লক্ষ্যটা কি? মানুষের জীবনে মনের ইচ্ছাটাকে বাস্তবায়িত করা। এরা সবাই তো জনগণ নিয়ে রাজনীতি করে। জনগণের একজন পার্টি হিসেবে আমি জানতে চাই 1.5 ঘন্টায় আর কি আলাপ হলো সেটা আমি আনতে চাই। আর যে 1.5 ঘন্টায় যে 2টা কথা তারা বললো, নির্বাচন কবে হবে কিনা হবে, এটা অবশ্যই আমাদের জানার একটা বড় বিষয় ছিল। কিন্তু সেই বিষয়েও যে ঘোষণাটা এসেছে সেখানে অনেকগুলি যদি, অনেকগুলি কিন্তু আছে। যদি সবকিছু ঠিকঠাক মতো হয় তাহলে হতে পারে। নির্বাচন হতে গেলে বিচার এবং সংস্কারের দেখেন প্রয়োজন আছে, মানে খুবই কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়ার্ডস এখানে ব্যবহার করা হয়েছে। এখন ফুয়াদ ভাই আছেন, মাহদি আমিন ভাই আছেন, ওনারা বিদেশে লেখাপড়া করছেন, কাজে ওনারা হয়তো এই সমস্ত শব্দের গুরুত্ব বুঝেন। আমি তো ভাই বুঝি না, আমাদের দেশের মানুষ তো বুঝে না। আচ্ছা মাসুদ কামাল, আরেকটা প্রশ্ন করে সাধারণ মানুষের জন্য হয়েছে। আরেকটা প্রশ্ন করে আপনার বাকিটুকু শুনি। আরেকটা প্রশ্ন, আরো কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের যৌথ বিবৃতিতে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন করা যেতে পারে এমন বক্তব্যে দ্বিমত পোষণ করেছেন আপনার মতোই বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। ডিসেম্বরে নির্বাচনের দাবি কিন্তু শুধু বিএনপির ছিল না। এখন বিএনপির সাথে আরো যারা এই দাবি জানিয়েছে তারা যদি রাজি না হয় তাহলে বিএনপিকে একা খুশি হতে পারে কিনা? এটা তো বিএনপির ব্যাপার। বিএনপি যদি মনে করে আমার কাউকে দরকার নাই, আমি যা চাই সেটাই হবে, হতেই পারে। এটা তার পলিটিক্স, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। যার যার রাজনীতি তারা করবেন। রুহিন হোসেন প্রিন্স যখন এই বিবৃতি দিয়েছেন তখন ওনারা তো বিএনপির কথা ভাবেন নাই, উনি ওনাদের কথা ভেবেছেন। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এটাই করবে, যার যার কথা ভাববে। আবার আমরা যারা রাজনীতি না করি আমরাও তো ওনাদের কথা ভাবি না, আমরা আমাদের কথা ভাবি। এবং আমরা প্রত্যাশা করি রাজনৈতিক দলগুলো আমাদের মতো মানুষের চিন্তাকে তাদের বক্তব্যের মাধ্যমে প্রতিফলন ঘটাবে, এটা আমরা চাই। এখন আমার চাওয়া সব তো পূরণ হবে না, না হলেও আমার কোনো বক্তব্য নাই, বাট আমি চেয়েই যাব, আমি বলেই যাব। আমি বলতে বলতে হয়তো আশা করবো একসময় তারা আমার কথা গুরুত্ব দিবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি খুবই একটু আতঙ্কিত এই কারণে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলে বসলেন আমরা খুবই সন্তুষ্ট। এখন ওনাকে ওনার সেন্টেন্স যেন গিলতে না হয় এই প্রত্যাশা আমি করি। জি, এমন বাস্তবতা আসতে পারে একসময় ওনারা বলবেন যে তখন না বুঝে সন্তুষ্ট হয়েছিলাম, এখন বুঝে দেখছি যে যা ভেবেছিলাম তা তো নয়। এরকম হতে পারে, কিন্তু বা না হতে পারে। কিন্তু আমি সন্দেহপ্রবণ লোক, আমি সন্দেহ করছি এবং আমি মনে করি বিএনপি এবং অন্য পলিটিক্যাল পার্টিগুলো আমার এই সন্দেহপ্রবণ মানসিকতাকে এনকারেজ করবেন, এটা আমি আশা করি। ওইটা পড়ে দেখেন আপনি, উনি কোথাও বলেন নাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। উনি বলেছেন এইগুলি করা গেলে তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে, রমজানের আগে ইলেকশন হতে পারে। পারে মানে কি হবে তা তো বলে নাই। কাজেই
এইগুলির অনেক রকম অর্থ আছে, এখানে কোনো কিছু স্পষ্ট নয়, সবকিছু অস্পষ্ট। ভাই আমার সাধারণ পাবলিক হিসেবে আমার আপত্তি তো এই অস্পষ্টতা নিয়ে। কার কি রাজনীতি ভাই সে বুঝবে। এই রাজনীতিবিদদের ইউনূস সাহেব কিভাবে ট্যাকেল করবেন এটাও ওনার যোগ্যতার উপর নির্ভর করবে, ওনার ব্যক্তিত্বের উপর নির্ভর করবে। ভুল যেটা হয়েছে শুনেন, ভুলটা নিয়ে আলোচনা করা দরকার। আগে ভুলটা হয়েছে কোথায়? এতগুলি রাজনৈতিক দলের সঙ্গে বসলেন, ওইখান থেকে বের হয়ে এসে 80% রাজনৈতিক দল বললো তারা ডিসেম্বর কিংবা তার আগে নির্বাচন চায়। তার কয়েকদিন পরে ঈদের আগের দিন হঠাৎ করে উনি বলে বসলেন যে এপ্রিলের নির্বাচন হবে। তো এই কথাটা উনি তখন এই ডেটটা ঘোষণা করার আগে তারেক রহমান সাহেবকে একটা ফোন করতেন। তারেক রহমান সাহেবের তো একটা বড় দলের লোকের ভাই, সে তো একটা বড় দলের নেতা, তাকে একটা ফোন করতে পারতেন না? এখন এই ফোন না করা, ফোন করতে কয় টাকা খরচ হইতো? এখন এটা না করার কারণে এই মিটিং করতে ওনার তো 3.5 কোটি টাকা খরচ হয়েছে রাষ্ট্রের। খালি 3.5 কোটি টাকা খালি ওই হোটেলে ভাড়া দিছে, আর এমিরেটসে করে গেছে, খরচ হয় নাই। আমরা কি এত বড় লোক যে আমরা আমাদের লিডারদেরকে 39 জন লোক ওখানে পাঠাবো এই মিটিং করে? ওনার তো ওখানে গেছে ব্যক্তিগত একটা পুরস্কার নেওয়ার জন্য আর তারেক রহমানের সঙ্গে বৈঠক করার জন্য, আর তো কোনো কাজ হয় নাই। এর জন্য আমি এত টাকা খরচ করলাম কেন? জি, আমরা বড় লোক না, আমাদের মন্ত্রী এমপি সরকারি কর্মকর্তাদেরও তো দেখি 100-200 বাড়ি থাকে বিদেশে, তো আমরা বড় লোকই তো নাকি? থাকে থাকে, ওটা নিয়ে তো আমি হ্যাপি না। আমি আমার হ্যাপিনেসের কথা, আমি কি চাই সেটা বলছি। জি, এবং যারা থাকে তাদের দিকে আমরা শ্রদ্ধার দৃষ্টিতে তাকাই না, তাদের দিকে আমরা ঘৃণার দৃষ্টিতে তাকাই। আমি তো ডক্টর ইউনূসের প্রতিটা পদক্ষেপকে শ্রদ্ধা করতে চাই, সেই সুযোগটা ওনাকে করে দিতে হবে। সেনাবাহিনীর সঙ্গেও সরকারের এক ধরনের দূরত্ব হয়েছিল, বিএনপির সাথেও সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল, এই কথাটা নিশ্চয়ই আপনি শুনেছেন। আমি সেই বিষয়ে জানতে চাচ্ছি। এটা শুনেছি এই অর্থে যে সেনাবাহিনী বলেছিল যে দেখেন এই কথাটা যে বলেছিলই, এটা কিন্তু আমি আপনি শিওর না, এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি যে ওনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান। একবার খালি শুনেছিলাম যেটা নাকি অথেন্টিক ছিল, সেটা হলো যে একটা বিদেশি মিডিয়াকে বলেছিলেন, সেনাপ্রধান বলেছিলেন যে নির্বাচন 18 মাসের মধ্যে হতে পারে। যদি সেটা সত্য হয়, যদি 18 মাস ধরি, তাহলে কিন্তু ফেব্রুয়ারি হয়। আমি প্রবলেম দেখি না এখানে বেসিক্যালি, কিন্তু উনি যে ডিসেম্বরের মধ্যে বলেছেন এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, উনার আইএসপি এর থেকে কিন্তু আমরা জানিনি এটা। কাজে এটা নিয়ে আমি মনে করি এটা খুব ঝামেলা হবে। আর বিএনপিও ডিসেম্বরে চেয়েছিল, তো বিএনপি তো সন্তুষ্ট আজকে এই ঘটনায় এই ফেব্রুয়ারিতে। কাজে এখানে কোনো দূরত্ব হবে বলে আমি মনে করি। তবে আমার কাছে একটা প্রশ্ন কিন্তু আছে। জি বলেন। যে আলোচনাগুলো আপনি এতক্ষণ করলেন, ছোট্ট করে আধা মিনিটে বলি। তত্ত্বাবধায়ক সরকার প্রধানের সঙ্গে মিটিং হচ্ছে একটা রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে, ভার্চুয়ালি উনি প্রধান, আমি ওইভাবে ধরি। আমি বুঝি না সেখানে নিরাপত্তা উপদেষ্টার কাজটা কি, কেন উনি কেন আবার প্রেস ব্রিফিং এ প্রশ্নের উত্তর নিরাপত্তা উপদেষ্টা দিচ্ছেন কেন? এখানে নিরাপত্তা জনিত কি ব্যাপার আছে রে ভাই? এটা তো শফিক সাহেব দিলেই পারতেন। বিষয়টা হলো কি, এই জিনিসগুলো আমার কাছে, যেমন আমি যদি বিএনপির খুব সমর্থক হই, বিএনপির খুব ভক্ত হই, যদি হই ধরা যাক, তাহলে কিন্তু আমি হ্যাপি হব না। আমি বলবো কি, ভাই তোমাদের নিয়ে বারবার বেইজ্জতি করতেছি, তুমি যে 3 জনকে বাদ দিতে বলতেছো, তোমাদের সঙ্গে যখনই মিটিং হয় ওই 3 জনের লোকজনের মধ্যে একজনকে নিয়ে আসে। এবং আমার তো কেন যেন মনে হয় আগামী বিএনপির সঙ্গে আগামী মিটিং এ মাহফুজ আলমকে এনে বসানো হবে। জি, দেখি বলা হবে প্রকারান্তরে তুমি যা চাও ওটাকে আমি পাত্তাই দিই না। জি, আপনার এই প্রেডিকশন সত্য হয় কিনা সেটার জন্য সময়ের অপেক্ষা রইল। মাসুদ কামাল, শুরুর দিকে যেটা এসছে রমজানের 1 সপ্তাহ আগে মানে তো তাই, এবং তার আগেও হতে পারে, সেটা যথেষ্ট বাস্তবসম্মত, সেটাকে ঘিরে একটা মোটামুটি ঐক্যমত্য রয়েছে। এবং এর পাশাপাশি এটাও কিন্তু মনে রাখতে হবে, অন্তর্বর্তী সরকারই বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার কথাই বলেন, অন্যান্য উপদেষ্টার কথাই বলেন, প্রত্যেকেই কিন্তু জবাবদিহিতা রয়েছে, প্রত্যেকেরই কিন্তু দায়বদ্ধতা রয়েছে, এবং প্রত্যেকেরই কিন্তু কাজের ক্ষেত্রে স্বচ্ছতার প্রয়োজন রয়েছে।
আমরা বলেছি ইতিমধ্যে যে প্রথম যে 10 মাস গেল সেখানে আমরা বিচার বা সংস্কার এবং আনুষঙ্গিক বিষয়ে খুব বেশি অগ্রগতি দেখিনি। এখন যেহেতু আমরা একটা টাইমলাইন পেলাম, এটা এগেইনস্ট আমরা ব্যাকট্র্যাক করে কিন্তু কিছু ডেলিভারেবল সেট করতে পারবো। সংস্কার বলতে আমাদের কতটুকু অ্যাচিভ করতে হবে, সেখানে কি কনসেনসাস রয়েছে। বিচার বলতে আমরা কি বুঝাচ্ছি, সেখানে কতটুকু অ্যাচিভ করতে পারবো। খুব দ্রুত এখন এটাকে নিয়ে আমাদের সব স্টেক হোল্ডার সহ বসে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এই ডেলিভারেবলগুলো টাইম বাউন্ডভাবে সুনির্দিষ্ট করা। আমরা যেটা বলছি, যদি আমাদের ফেব্রুয়ারি 1 দিকে ইলেকশন নিশ্চিত করতে হয় বা তারও আগে করতে হয়, আমাদেরকে তো টাইম বাউন্ড কিছু ডেলিভারেবল এগ্রি করতে হবে। এখন সেই দায়বদ্ধতা অন্তর্বর্তী সরকারের, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা অবশ্যই ওনাদেরকে সেই জবাবদিহিতার আওতায় আনবো। এবং শুধু আমরা কেন, যুগপৎ আন্দোলনের শরিক যারা ছিলেন, যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার রয়েছেন, প্রত্যেকটা প্রো ডেমোক্রেসি অ্যাক্টর কিন্তু একটা জায়গায় আসবেন। কারণ এই অন্তর্বর্তী সরকারের মূল ভিত্তি কি? মূল ভিত্তি হচ্ছে জাতীয় ঐক্যমত্য। সেই জাতীয় ঐক্যমত্যের উপর ভিত্তি করে কিন্তু আমরা সবাই মিলে ওনাদেরকে নিয়ে সামনে থেকে এগিয়ে যেতে চাই। আমরা শুধু এতটুকুই বলছি, আত্মতুষ্টিতে না, যে অযৌক্তিক যে সময়টা দেওয়া হয়েছিল সেখান থেকে অনেকটা পরিবর্তন হয়ে সপ্তাহখানেকের ভিতরে এমন একটা সময় এসেছে যেটাকে আমরা মনে করি যথেষ্ট যৌক্তিক এবং যেটাকে আমরা মনে করি জনসম্পৃক্ত। এর আগে যেটা বলা হচ্ছিল এপ্রিল, এটা কোনোভাবেই পাবলিক পারসেপশন, পাবলিক সেন্টিমেন্টের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। সেটা হওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনীর সাথে কোনো পরামর্শ করে নাই এই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে, এবং এই দুইটা তথ্য আমরা জানতে পেরেছি ইন্ডিয়ান মিডিয়ার বরাতে। এত বন্ধু রাষ্ট্র, এত ভালোবাসার একটা দেশ, মানে যেই প্রেমিকের গোলাপের ফুলের রং আমার অন্যের কাছ থেকে জানতে হয়, বাংলাদেশে বসে আমরা জানতে পারি না। এবং 16 বছর সে যে গোলাপ দিয়েছে, ওই গোলাপ খেদাইতে 1400 লোকের জীবন দিতে হয়েছে আমাকে। এবং সেইটা আবার বাংলাদেশের গণমাধ্যমগুলো, রাজনৈতিক নেতারা টকশোতে এসে এসে আবার ব্যাপক রকম করে অত্যন্ত আস্থার সাথে সে খবরগুলো বলে। প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা অথবা যে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়ার এখতিয়ার প্রধান উপদেষ্টাকে যেদিন এই রাষ্ট্র উপদেষ্টা আকারে মেনে নিয়েছে, সেদিন কিন্তু এই দেশবাসী দিয়ে দিয়েছে। অতএব তিনি কাকে উপদেষ্টা কোন পদে দেবেন না দেবেন আমরা তো প্রশ্ন করিনি। আপনি আমি কি প্রশ্ন করেছি যে রেজওয়ানা আপাকে কেন পরিবেশের দায়িত্ব দেওয়া হলো, আদিল ভাইকে কেন অমুক দায়িত্ব দেওয়া হইলো, সালেউদ্দিন সাহেব মির্জা ফখরুল সাহেবের ক্লাসমেট, তো উনি কি আবার বায়াসড কিনা, উনি অর্থ উপদেষ্টা হওয়ার যোগ্য কিনা, উনি কি বিএনপির লোক কিনা, আমরা প্রশ্ন তুলি নেই তো। যোগ্য মানুষ, হাইলি কম্পিটেন্ট ইকোনমিস্ট, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অতএব সেই জায়গাতে ভিন্নমত থাকতে পারে, কিন্তু এটা একদম অ্যাবসলিউটলি এখতিয়ার, এবং ওনার এখন পর্যন্ত কোনো কর্মকাণ্ড প্রকাশিত হয় নাই যেটা দেশ বিরোধী, দেশের স্বার্থের বিপক্ষে অথবা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে। বরং এক্স্যাক্টলি আমরা উল্টাটাই তার সম্পর্কে জানি। জি, কিন্তু সেনাবাহিনী ডিসেম্বরের মধ্যে ব্যারাকে ফিরতে চেয়েছিল। যদি নির্বাচন ডিসেম্বরে না হয়, ফেব্রুয়ারিতে হয় বা এপ্রিলে হয়, তখন কি হবে? এটা কি কোনো সংকট তৈরি করবে? একটা বিষয় দেখেন যে সে কবে ব্যারাকে ফিরবে, এটার একটা আকাঙ্ক্ষা সে সরকারকে জানাতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার তার চ্যালেঞ্জ সম্পর্কে বলতে পারে। একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে আর্মড ফোর্সেসের লিডারশিপ বোধ করে যে তাদের ট্রেনিংটা হচ্ছে ব্যারাকের ভিতরে থাকার ডিসিপ্লিনের ট্রেনিং। তারা লম্বা সময় যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে থাকে, মানে আগের এক্সপিরিয়েন্সগুলো বলে যে তারা প্রচুর ক্রাইমের সাথে, করাপশনের সাথে জড়িয়ে যায়। 111-এর সময় আমরা দেখেছি প্রচুর মিলিটারি অফিসাররা করাপশন, একদম টিপিক্যাল সিন্ডিকেটের সাথে জড়িয়ে গেছে। সে আশঙ্কা থেকে হয়তো কথা বলেছে, কিন্তু দিন শেষে আর্ম ফোর্সেসরা কতদিন সিভিল লাইফে থাকবেন না থাকবেন সেটা তো আসলে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ডিসাইড করবে। এবং আর্ম ফোর্সেসের দায়িত্ব হচ্ছে দেশের যে আইন আছে, ইনএইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাকে যতদিনের জন্য চাওয়া হবে দেশের মানুষের স্বার্থ রক্ষা করবার জন্য তাকে থাকতে হবে। যুদ্ধের ময়দানে যাবার পরে তো আপনি বলতে পারবেন না যে আপনি ওখান থেকে তিন দিনের মধ্যে ফেরত আসতে চান। এই যুদ্ধটা যেটা আছে, গণ অভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার যে ট্রানজিশন, এই যুদ্ধটা শেষ হবে একটা নির্বাচন দিয়ে। সেই নির্বাচনটা হয়ে যাওয়ার পরে ওনাকে ব্যারাকে ফিরে যাবেন। অতএব ওইটা অ্যাডমিনিস্ট্রেশন ডিসাইড করবে।